আবারও হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলি সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে 24 ঘন্টায় 960 জন সেনা ও 27টি ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। এবার লিথুয়ানিয়ায় জার্মান সেনা ঘাঁটি চিন্তায় বেলারুশ ও রাশিয়া। এদিকে বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। আরো জানিয়ে দিব। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে আলজেরীয় প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত। এবার জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক, জয়ের অঙ্গীকার। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের সম্মতি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালিলিতে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত সেনার নাম মাহমুদ এমেরিয়া। চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের এই 45 বছর বয়সী ইবতিনের 300তম বারাম আঞ্চলিক ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে 5টি বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল। এর মধ্যে 3টিকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়। সূত্র মেহের নিউজের। এদিকে 24 ঘন্টায় 960 জন সেনা ও 27টি ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত 24 ঘন্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন ও 960 জন সেনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত 7টি হাইমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ফ্রান্সে উৎপাদিত একটি বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বোমা এবং 11টি বিশেষ সামরিক ড্রোন সহ 27টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ান বাহিনী সব মিলিয়ে 639টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 282টি হেলিকপ্টার, 30,112টি মনুষ্যবিহীন ড্রোন, 575টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 17,320টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,411টি মাল্টিপল রকেট লঞ্চার, 13,049টি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং 49টি মোটরযান ধ্বংস করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ব্যাটল গ্রুপ সাউথ এলাকায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে গত 24 ঘন্টায় 420 জন সৈন্য, 2টি ফিল্ড ডিপো এবং একটি জ্বালানি সরবরাহ ডিপো হারিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাটল গ্রুপ সাউথে থাকা তাদের ইউনিটগুলো কৌশলগত অবস্থানের উন্নতি করেছে এবং 24তম যান্ত্রিক 5ম অ্যাসল্ট ব্রিগেড এবং দনেতস্কে পিপলস রিপাবলিকের চাসোভ-ইয়ার, স্টোপোচকি এবং প্রেটোকিনের বসতিগুলোর কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 24তম অ্যাসল্ট ব্যাটালিয়নের জনশক্তি এবং সরঞ্জামের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এবার লিথুয়ানিয়ায় জার্মান সেনাঘাঁটি চিন্তায় বেলারুশ ও রাশিয়া। লিথুয়ানিয়ায় সেনাঘাঁটি স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার জার্মানি এবং লিথুয়ানিয়ার কর্মকর্তারা তাদের ঘোষণায় জানান, আগামী 2027 সালের মধ্যে ঘাঁটি নির্মাণ করে এখানে যুদ্ধের জন্য প্রস্তুত 4,000 জার্মানি সেনা স্থায়ীভাবে থাকতে শুরু করবেন। খবর ডয়চে ভেলের। লিথুয়ানিয়া ও জার্মানির এমন ঘোষণার পর শঙ্কিত বেলারুশ ও রাশিয়া। কেননা জার্মানি লিথুয়ানিয়ায় যেই সেনাঘাঁটিতে স্থাপন করতে চলেছে তা রাশিয়ার মিত্রদেশ বেলারুশ সীমান্তের কাছেই। ফলে আগামীতে এখান থেকে বেলারুশ ও রাশিয়ার উপর খবরদারি করা সহজ হতে পারে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির। এমনটাই বলে মনে করছেন অনেকে। বেলারুশ ও রাশিয়া এটা মেনে নেবে কিনা সেটি এখন দেখার বিষয়। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে সামান্য দূরে রুডনিন কাইয়ে এই সেনা ঘাঁটি তৈরি হচ্ছে। বেলারুশ সীমান্ত থেকে যেই ঘাঁটি দূরত্ব মাত্র 20 কিলোমিটার। শুধু তাই নয়, আগামীতে আরো একটি সেনা ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে জার্মানি।
জার্মানির এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, দেশটির অন্য আরেকটি জায়গায় আরেকটি ছোট ঘাঁটি তৈরি হবে, যেখানে আরো 1000 জার্মান সেনা থাকতে পারবেন। এদিকে বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। আমেরিকান একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কের মতে, ইরানি ড্রোনগুলো ইউক্রেন ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরো 2টি মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। সম্প্রতি আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি ইরানি অস্ত্রের ব্যাপারে বৈশ্বিক আগ্রহ সম্পর্কে একটি প্রতিবেদনে বলেছেন, যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার প্রক্সি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ বা হামলার মাত্রা সীমিত করার জন্য ব্যাপক চেষ্টা করছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য এখন ইরানি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ভরপুর। পার্স টুডে এবং ইরনা জানিয়েছে, আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি এই প্রতিবেদনে লেবাননের ইরানের ড্রোন সহ আরো কিছু অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীও প্রথম ঐতিহাসিক দূরপাল্লা ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে। এতে একজন নিহত হয়েছিল। ইরানের তৈরি এ ড্রোন 2600 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল। এই আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ অনুসারে এগুলো কেবল বর্তমান উদ্বেগজনক বিষয় নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের পক্ষে একটি অনুকূল আন্তর্জাতিক পরিবেশের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং সামরিক অস্ত্র সরবরাহকারী হয়ে উঠছে। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে আলজেরিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবেউন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজার ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না। সোমবার আলজেরিয়ার উত্তর পূর্বে কনস্টান্টিনোপলে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আবদেল মাজিদ বলেন, ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত। 78 বছর বয়সী আবদেল মাজিদ তেবেউন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটিতে সেপ্টেম্বর মাসের 7 তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণা চতুর্থ দিনে আবদেল মাজিদ জোর দিয়ে বলেছেন, আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনে সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত। এদিকে ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইব্রাহিম মোহারাব নামের ওই সাংবাদিকের মরদেহ গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নেসার হাসপাতালে নেওয়া হয়েছে। গত রোববার এই হামলার ঘটনা ঘটেছে। প্যালেস্টাইনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করতেন মোহারাব। ওই সংবাদ মাধ্যমে বলা হয়, মোহারাব সহ একদল সাংবাদিকের উপর গোলা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে আরো বলা হয়, সোমবার সকালে হামাদ শহরের একটি বড় ভবনে মোহারাবের মরদেহ পাওয়া গেছে। হামলায় ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানান, মোহারাবের সঙ্গে 2 সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হামাদ শহরে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি ইসরায়েলি সাজোয়াজান গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে। এ সময় প্রেসের জ্যাকেট পরা অন্তত একজন গুলির সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এবার জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক, জয়ের অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সোমবার রাতে দলের জাতীয় সম্মেলনে আচমকা উপস্থিত হন। সম্মেলনে অংশগ্রহণকারীরা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কমলা হ্যারিস আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন। সমবেত জনতার উদ্দেশ্যে কমলা বলেন, আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই। যুক্তরাষ্ট্রের এলিয়ন অঙ্গরাজ্যের চিকাগোয় গতকাল ডেমোক্রেটিক প্রার্থীর জাতীয় সম্মেলন শুরু হয়। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি।
আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস। জনমত জরিপগুলোতে দেখা গেছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়া সহ 8টি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন। এটি তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের সম্মতি ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের সম্মতি জানিয়েছেন ইসরায়েল। এমন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। অ্যান্টনি ব্লিংকেন জানান, প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্লিংকেন। আগামী সপ্তাহে কায়রোর পরবর্তী বৈঠকে চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। বলেন, চুক্তিতে দেরি হলে আরো জিম্মির মৃত্যু হতে পারে। অবশ্য এক সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে ব্লিংকেনের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েল ও হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ইসরায়েলকে আরো গণহত্যা পরিচালনায় সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে সোমবার তেল আবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করেন ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কমান্ডারদের সাথে।